বিসমিল্লাহির রহমানির রহিম। বর্ণমালা আদর্শ উচ্চ বিদ্যালয় কলেজে 2020-21 শিক্ষাবর্ষে শিক্ষার্থীদেরকে অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমি মোসাম্মদ শিরিন আক্তার, ইসলাম ইতিহাস সংস্কৃতি বিষয়ের সহকারী অধ্যাপক। আমি আজকে তোমাদের জন্য ইসলাম ইতিহাস ও সংস্কৃতি দ্বিতীয় পত্রে 4th অধ্যায় থেকে প্রথম টপিকস নিয়ে আলোচনায় যাচ্ছি। তাহলে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমাদের আজকে আলোচনার বিষয় হচ্ছে ইস্ট ইন্ডিয়া কোম্পানি দেওয়ানি লাভ। আমাদের প্রথম এবং দ্বিতীয় প্রস্তুতিমূলক পরীক্ষা শেষ হয়েছে। এটা হচ্ছে আমাদের তৃতীয় প্রস্তুতিমূলক পরীক্ষা। তোমরা পরীক্ষাগুলোতে অংশগ্রহণ করে মোটামুটি ভালোই করেছো। যারা ভালো একটু কম করেছো তারা কিন্তু আরও ভালো করার চেষ্টা করবে, বাড়ির কাজগুলো দেখে নেবে। ভারতবর্ষে সপ্তদশ শতকে প্রথমার্ধে এসে ব্যবসা বাণিজ্যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি ব্যাপক অগ্রগতি লাভ করে। এই সময় আর্থিক প্রাচুর্য পেলেও মুঘল শাসকদের কঠোর নীতিতে তারা সাম্রাজ্য স্থাপনের পথে অগ্রসর হতে পারে নাই। মুঘল সম্রাট জাহাঙ্গীর কোম্পানিকে বাণিজ্য কুঠি নির্মাণে অনুমতি দেওয়া হলে তাদের আধিপত্য বিস্তারের সুযোগ সৃষ্টি করে দেন। মুঘল সম্রাট তাদের অনুমতি দেওয়ার পিছনে ইংরেজদেরকে সন্তুষ্ট করা এবং পর্তুগিজ শক্তি খর্ব করার জন্য এই অনুমতি দিয়েছিলেন। ইংরেজরা তাদের সাথে পর্তুগিজ শক্তি খর্ব করলে সম্রাট তাদের প্রতি সন্তুষ্ট হয়ে পুরস্কার স্বরূপ বাণিজ্য কুঠি নির্মাণের অনুমতি দিয়েছিলেন। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, পর্যায়ক্রমে ইস্ট ইন্ডিয়া কোম্পানি দেওয়ানি লাভ তারা এদেশকে শাসন করতে এসে পঙ্গু করে দিয়েছিলেন। 1976 গণ অভ্যুত্থান মনান্তর 76 মনান্তর আমরা পর্যায়ক্রমে আলোচনা করব। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, স্ক্রিনের মাধ্যমে আমরা দেখে নিচ্ছি ইস্ট ইন্ডিয়া কোম্পানি গঠনের ছবি। শাসন সংস্কার রবার্ট ক্লাইভ এদেশে এসে শাসন ক্ষমতা গ্রহণ করেছেন। উপমহাদেশে ব্রিটিশ শাসন ইতিহাসে রবার্ট ক্লাইভের স্থান বিশেষ গুরুত্বপূর্ণ। তরুণ বয়সে মাদ্রাজে ইস্ট ইন্ডিয়া কোম্পানি চাকরি গ্রহণ করে নিজ কর্মপ্রচেষ্টা দ্বারা উপমহাদেশে ইংরেজ শাসন প্রতিষ্ঠা হিসাবে স্বীকৃতি লাভ করেছেন। শাসন সংস্কার বক্সারের যুদ্ধের পর কোম্পানির হাতে ক্ষমতা চলে যায়। ধীরে ধীরে কোম্পানির কর্মচারীদের মধ্যে বিশৃঙ্খলা ও দুর্নীতি চরমে ওঠে। এই অবস্থায় ইংল্যান্ডের কর্তৃপক্ষ পুনরায় লর্ড ক্লাইভকে পূর্ণ ক্ষমতা দান করে দ্বিতীয়বার বাংলায় প্রেরণ করেন। এদেশে এসে তার প্রধান কাজ হল অভ্যন্তরীণ সংস্কার সাধন করা। এই উদ্দেশ্যে তিনি কতিপয় ব্যবস্থা গ্রহণ করেন। তিনি কোম্পানির কর্মচারীদের পক্ষে সকল প্রকার উপহার ও উৎকোষ গ্রহণে একেবারে নিষিদ্ধ করেন। তিনি কোম্পানির কর্মচারীদের ব্যক্তিগত ব্যবসার অধিকার সম্পূর্ণভাবে নিষিদ্ধ করে দেন। পাশাপাশি কোম্পানির ক্ষতিগ্রস্ত অল্প বেতনভোগী কর্মচারীদের লবণ, সুপারি ও তামাকের একচেটিয়া ব্যবসা করার জন্য একটি বাণিজ্য সমিতি গঠন করেন। এ প্রতিষ্ঠানের লভ্যাংশ উচ্চপদস্থ কর্মচারীদের মধ্যে পর্যায় অনুযায়ী ভাগ করে দেওয়ার ব্যবস্থা করা হয়। একচেটিয়া ব্যবসার ফলে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম বেড়ে যায় এবং সেই সঙ্গে জনসাধারণের দুর্দশা বেড়ে যায়। এই বাণিজ্য সমিতি কাজকর্ম পছন্দ না হয় কোড অফ ডাইরেক্টরস ক্লাইভকে তা
প্রত্যাহারের নির্দেশ দেন। পলাশীর যুদ্ধের পর থেকে সৈন্যদের শাস্তির সময়ও দ্বিগুণ ভাতা দেওয়া হতো। পলাশীর যুদ্ধের পর হতে সৈন্যদের শান্তির সময়ও তাদের ভাতা দেওয়া হতো। সেনা বিভাগের খরচ কমানোর উদ্দেশ্যে লর্ড ক্লাইভ এই ভাতা বন্ধ করে দিলে সেনা বিদ্রোহ দেখা দেয়। তা তিনি কঠোর হস্তে দমন করেন। তিনি বহুল প্রশংসিত হন এই ব্যবস্থা কঠোর হস্তে দমন করে। স্ক্রিনের মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি পলাশী প্রান্তরে ইংরেজ পতাকা উত্তোলনের ছবি। প্রতিষ্ঠাতা হিসাবে লর্ড ক্লাইভ দ্বিতীয় কর্নার যুদ্ধে পরাজিত হওয়ার পর উপমহাদেশে ইংরেজ শক্তি এক বিশেষ দুর্যোগের মধ্য দিয়া অতিক্রম করেছিল। এই দুর্দিনে ক্লাইভ আট দখল করে দাক্ষিণাত্যের ইংরেজদের সম্মান রক্ষা করেন। ইংরেজদের এই বিজয় উপমহাদেশে তাদের ক্ষমতা প্রতিষ্ঠা পথ নির্দেশক হিসাবে কাজ করে। 1757 খ্রিস্টাব্দে লর্ড ক্লাইভের দুর্নীতির জন্যই পলাশী প্রান্তরে ইংরেজ পতাকা উত্তোলন করা সম্ভব হয়েছিল। এই বিজয় ইংরেজ শাসনের ভিত্তিকে সুনিশ্চিত দিকে এগিয়ে নিয়ে যায়। পরবর্তীকালে বাংলার এই অর্থ সম্পাদক জনবল চিরশত্রু হিসাবে ফরাসিদের বিরুদ্ধে ব্যবহার হয়, যা বাণিজ্য ও সাম্রাজ্য বিস্তারে ইংরেজদের সহায়ক হয়েছিল। 1765 খ্রিস্টাব্দে লর্ড ক্লাইভ সম্রাট দ্বিতীয় শাহ আলমের সাথে এলাহাবাদ চুক্তি স্বাক্ষর করলে ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলা, বিহার, উড়িষ্যার দেওয়ানি লাভ করেন। রাজ্য হিসাবে কোম্পানি ও মারাঠাদের মধ্যে অযোধ্যা রাজ্যকে প্রতিষ্ঠা করেন ক্লাইভ। ইংরেজ বিরোধী শক্তিগুলির বিরুদ্ধে এক শক্তিশালী প্রতিরোধ ব্যবস্থা গড়ে তোলেন। উপরন্তু ভাতা প্রদান করে সম্রাট ও নাবালক নবাবকে নিয়ন্ত্রণে আনার জন্য রাজনৈতিক অর্থনৈতিক দিক থেকে একক ক্ষমতা অধিকারী হয়ে ওঠেন। রবার্ট ক্লাইভ উপমহাদেশে ইংরেজ সাম্রাজ্য প্রতিষ্ঠাতার মর্যাদা পেলেও বাংলার জালিয়াতি এবং উৎকোচ গ্রহণের অপরাধে দেশব্যাপী তার বিরুদ্ধে পার্লামেন্ট বহু অভিযোগ উত্থাপন করেন। অবশেষে পার্লামেন্টের নির্দোষ প্রমাণিত হলে ইংল্যান্ডবাসী ধিক্কার প্রতিষ্ঠিত হয়ে 1774 খ্রিস্টাব্দে স্বগৃহে ক্লাইভ আত্মহত্যা করেন। রবার্ট ক্লাইভ চারিত্রিক দোষ থাকা সত্ত্বেও উপমহাদেশে ইংরেজ শক্তি গোড়াপত্তন তার অবদান ছিল অপরিসীম, অস্বীকার করা যায় না তার অবদান। কোম্পানি অধীনে সামান্য কেরানি হিসাবে ক্লাইভ এদেশে তার কর্মজীবন শুরু করলেও নিজ মেধা ও প্রতিভা বলে ক্লাইভ উপাধিতে ভূষিত হন এবং বাংলা গভর্নরের পদটি লাভ করেন। তিনি অসীম সাহসিকতার সঙ্গে দাক্ষিণাত্যে ইংরেজদের সংকটময় মুহূর্তে আর্ক অভিযান করে তাদের রক্ষা করেন। তার কূটনৈতিক বুদ্ধির ফলে পলাশীতে বাংলার স্বাধীনতার সূর্য ডুবে যায়। ফলে দেশে বণিকদের মানদণ্ড রাজদণ্ডে পরিণত হয়। দ্বিতীয়বার গভর্নর হিসেবে তিনি সামরিক ও বেসামরিক ক্ষেত্রে সংস্কার সাধন করে কোম্পানির আভ্যন্তরীণ অব্যবস্থা ও দুর্নীতি দূর করেন। দেওয়ানি লাভ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, বাংলা, বিহার, উড়িষ্যার ছবি দেখতে পাচ্ছি আমরা স্ক্রিনের মাধ্যমে। দেওয়ানি লাভ হচ্ছে পলাশীর যুদ্ধে নবাব সিরাজউদ্দৌলা এবং বক্সারের যুদ্ধে নবাব মীর কাসিম পরাজিত হওয়ার পর ইংরেজদের গতিরোধ করার মতো শক্তি ও সাহস এদেশ থেকে সম্পূর্ণরূপে নিশ্চিত হয়ে যায়। আর তখন থেকেই বাংলার শাসন ব্যবস্থা ইংরেজরা সরাসরি হস্তক্ষেপ শুরু করেন এবং বাংলার ভাগ্যবিধাতা হয়ে যান তারা।
কিভাবে ইংরেজদেরকে এই সরাসরি হস্তক্ষেপ ক্ষমতা লাভ করেন? মুঘল শাসনতন্ত্রের প্রদেশ শাসকের জন্য দুইটি সমপর্যায় পদের বিধান আছে, একটি সুবাদারি, আরেকটি হচ্ছে দেওয়ানি। সুবাদারিদার ও দেওয়ানি উভয় ব্যক্তি সরাসরি দিল্লি সম্রাটের নিকট ব্যক্তিগতভাবে জবাবদিহি করতে বাধ্য ছিলেন। তারা একে অপরকে প্রশাসনিক ক্ষেত্রে সহযোগিতা করতেন, কিন্তু একে অন্যকে তার অধীনস্থ করতে পারতেন না। সুবাদারের দায়িত্ব ছিল বিচার, প্রতিরক্ষা ও সাধারণ প্রশাসন পরিচালনা করা। দেওয়ানি লাভের ফলাফল ও গুরুত্ব। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, স্ক্রিনের মাধ্যমে আমরা লক্ষ্য করি লর্ড ক্লাইভ ও নবাব সিরাজউদ্দৌলা। কোম্পানির দিক থেকে বাংলার দেওয়ানি লাভ ছিল এক বিশেষ গুরুত্বপূর্ণ পদক্ষেপ। দেওয়ানি লাভ ছিল কোম্পানির জন্য এক বিরাট রাজনৈতিক বিষয়। এর ফলে সম্রাট ও নবাব একেবারে ক্ষমতাহীন হয়ে ইংরেজদের হাতে পুতুল হয়ে যায়। নবাবের না ছিল রাজস্ব আদায়ের অধিকার, না ছিল সেনাদল রাখার মতো অর্থবল। নবাবকে নামমাত্র সিংহাসনে বসিয়ে রেখে কোম্পানি সকল ক্ষমতা অধিকার করে নেন। ফলে বাংলার আইনত ও কার্যত ব্রিটিশ শাসনে সুদৃঢ়ভাবে প্রতিষ্ঠিত হয়। কোম্পানি দেওয়ানি লাভ ছিল কোম্পানির জন্য আরেকটি বিরাট অর্থনৈতিক বিজয়। এর ফলে কোম্পানি নিজে দেওয়ানি দেউলিয়া অবস্থা হতে রক্ষা পায়। দেওয়ানি লাভের সুযোগ সুবিধা করতে গিয়ে লর্ড ক্লাইভ বলেন, বাংলা, বিহার, উড়িষ্যা থেকে যে রাজস্ব পাওয়া যাবে তা এত বেশি যে সম্রাট ও নবাবের নির্ধারিত ভাতা ও অন্যান্য সামরিক ও বেসামরিক খাতের সমস্ত ব্যয় বরাদ্দ দিলেও কোম্পানির হাতে নিট আয় থাকবে 12 কোটি টাকারও উপর। রবার্ট ক্লাইভ আরও জানান যে এই উদ্ধৃত রাজস্ব কোম্পানি গোটা বাণিজ্য বিনিয়োগের জন্য যথেষ্ট। ফলে দেওয়ানি লাভের আগে এদেশে বাণিজ্য করার জন্য ইউরোপ হতে কোম্পানি যে বিপুল পুঁজি নিয়ে আসতো তা দেওয়ানি লাভের পর বন্ধ হয়ে যায় এবং ব্যবসার সমস্ত পুঁজি প্রদেশের রাজস্ব হতেই সংগ্রহ করা হয়। দেওয়ানি লাভের ফলে কোম্পানির কর্মচারীরা বাংলায় শুল্কহীন অবাধ বাণিজ্যের সুযোগ পায়। ফলে কোম্পানির কর্মচারীদের অর্থের লোভ দিন দিন বাড়তে থাকে। অসৎ উপায় রাজস্ব আদায় ও আত্মসাৎ করলেও কোম্পানি কর্মকর্তারা কোনো পদক্ষেপ নিতেন না। এভাবে অর্থনৈতিক শোষণের ফলে দেশে মানুষের মেরুদণ্ড ভেঙে যায়। দেওয়ানি লাভের ফলে বাংলা থেকে ব্যাপকভাবে অর্থ ও সম্পদ ইংল্যান্ডে পাচার হতে থাকে। তাই 1765 খ্রিস্টাব্দে বাংলা দেওয়ানি প্রকৃত অর্থে ইংল্যান্ডের শিল্প বিপ্লবের ক্ষেত্র রচনা করে। দ্বৈত শাসন। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, দ্বৈত শাসন বলতে দুই প্রকারের শাসন ব্যবস্থা। স্ক্রিনের মাধ্যমে আমরা লক্ষ্য করি কলকাতা, মুর্শিদাবাদ ও পাটনার ছবি। 1765 খ্রিস্টাব্দে ইংরেজরা এলাহাবাদ চুক্তি বলে দেওয়ানি লাভ করে। এই সময় লর্ড ক্লাইভ বাংলার গভর্নর হয়ে আসেন এবং এদেশের পরিস্থিতি পর্যবেক্ষণ করে এক নতুন দ্বৈত শাসন নীতি প্রবর্তন করেন।
দেওয়ানি ও নিজামত এই দ্বিবিধ শাসনকার্যের দায় দায়িত্ব ভাগাভাগিকেই দ্বৈত শাসন বলে। এই ব্যবস্থা অনুযায়ী রাজস্ব আদায় ও দেশ রক্ষার ভার থাকে কোম্পানির হাতে। আর নিজামত তথা বিচার ও প্রশাসনিক বিভাগের দায়িত্ব থাকে নবাবের হাতে। কিন্তু কোম্পানির সরাসরি দেওয়ানি দায়িত্ব গ্রহণে বেশ কিছু সুবিধা ছিল। সরাসরি দেওয়ানি শাসনের জন্য কোম্পানি যে অর্থ ও লোকবল প্রয়োজন তা তাদের ছিল না। এদেশীয় ভাষা আইনকানুন সম্পর্কে কোম্পানির কর্মচারীদের জ্ঞান না থাকায় রাজস্ব সরাসরি গ্রহণ করা ছিল কোম্পানির জন্য বিপজ্জনক। তাছাড়া কোম্পানি সরাসরি রাজস্ব গ্রহণ করলে বাংলার বাণিজ্যরত অন্যান্য ইউরোপীয় বণিকদের সাথে সংঘর্ষ ছিল অনিবার্য, কেননা বাণিজ্য শুল্ক আদায় ছিল দেওয়ানির অন্তর্গত। অন্যান্য ইউরোপীয় কোম্পানিগুলো দেশীয় সরকারকে শুল্ক দিতে রাজি থাকলেও ইংরেজদের শুল্ক দিতে রাজি ছিল না। ক্লাইভ বুদ্ধি করে দেওয়ানির সমস্ত শাসনভার দেয় নবাবের উপর এবং কোম্পানির কাছে রাখেন শুধু কেন্দ্রীয়ভাবে তত্ত্বাবধানের ক্ষমতা। কোম্পানি ইচ্ছামতো রাজস্ব সংগ্রহ করে সম্রাট নবাবের ভাড়া ও শাসন কার্যের জন্য নির্দিষ্ট পরিমাণ টাকা রেখে উদ্ধৃত অর্থ নিজেরা গ্রহণ করতেন। এই ব্যবস্থার ফলে দায় দায়িত্ব ছাড়াই প্রকৃত ক্ষমতা থাকে কোম্পানির হাতে। তাই অন্যভাবে অতি সহজে বলা যেতে পারে যে নবাব পেলেন ক্ষমতাহীন দায় দায়িত্ব আর কোম্পানি লাভ করল দায়িত্বহীন ক্ষমতা। এতকাল যে ধরে বাংলার নবাবগণ ছিলেন একাধারে নাজিম ও দেওয়ান। নাজিব হিসাবে তারা শাসন বিচার ও প্রতিরক্ষা কাজ চালাতেন, আর দেওয়ান হিসাবে তারা রাজস্ব সংগ্রহ করে ব্যয় করতেন। কিন্তু দ্বৈত শাসন ব্যবস্থা নবাবের ক্ষমতা কমিয়ে তার উপর অনেক দায়িত্ব দেওয়া হয়, অথচ অর্থ ক্ষমতা ছাড়া দায়িত্ব অর্থহীন। রাজস্ব বিভাগের সঙ্গে ফৌজদারি ও দেওয়ানি বিচার ওতপ্রোতভাবে জড়িত। এতে প্রত্যক্ষভাবে না হলেও পরোক্ষভাবে প্রকৃত কর্তৃত্ব কোম্পানির হাতেই থেকে যায়, আর নবাব অনেক দায়িত্ব বহন করে শুধু বৃত্তিভোগী হিসাবে ব্যয় পেলেন। নবাব নাবালক হওয়ার অজুহাতে ক্লাইভ তার অভিভাবক হিসাবে রাজস্ব বিশারদ সৈয়দ মোহাম্মদ রেজা খানকে নিযুক্ত করে নায়েব নাজিম উপাধি দান করেন। তার উপর বাংলার রাজস্ব আদায়ের গুরুত্বপূর্ণ দায়িত্ব ছেড়ে দেয়। অন্যদিকে বিহারের রাজস্ব আদায়ের দায়িত্ব দেওয়া হলো রাজা সেতাব রায়কে। তারা ছিলেন কোম্পানির প্রতিনিধি দেওয়ান। তাদের উপাধি দেওয়া হতো নায়েব দেওয়ান। কোম্পানি স্বার্থ রক্ষাতে তারা রাজস্ব আদায় করতেন এবং কোম্পানি আদেশ মেনে চলতেন। অন্যদিকে কোম্পানির সঙ্গে তাদের উপর নজর রাখার জন্য মুর্শিদাবাদে নবাবের একজন ইংরেজ প্রতিনিধি অবস্থান করতেন। ফলে দ্বৈত শাসন ব্যবস্থা জটিলতর সৃষ্টি হয়, কারণ আদায়কৃত রাজস্ব থেকে শাসন কার্যের সকল ব্যয় মেটানোর পর যা থাকতো তা সেই অর্থ রেজা খানকে কোম্পানির হাতে তুলে দেওয়া হতো, অথচ রাজস্ব বৃদ্ধির হার বাড়ানো বা কমানোর ক্ষমতা থেকে যেত কোম্পানির হাতে। ফলে রেজা খানকে এমন এক উদ্ধৃত অবস্থা মোকাবেলা করতে হয় এবং জনসাধারণের এক অমানসিক দুঃখ দুর্দশার শিকারে পরিণত হয়। এরই ফলে 1176 বঙ্গাব্দ বাংলায় 1770 খ্রিস্টাব্দে বাংলায় এক ভয়াবহ দুর্ভিক্ষ দেখা দেয়, যা 76 মন্বন্তর নামে পরিচিত।
সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, ৭৬ মন্বন্তর বা দুর্ভিক্ষ। স্ক্রিনের মাধ্যমে আমরা লক্ষ্য করি দুর্ভিক্ষ কেমন একটা দৃশ্য, মানুষের মাঝে হাহাকার, খাদ্য নেই, অভাব, অশান্তি। 1176 বাংলা বা 1769-70 খ্রিস্টাব্দে দুর্ভিক্ষ বাংলার ইতিহাসে এক কলঙ্কজনক ও বেদনাদায়ক ঘটনা। দ্বৈত শাসনের ফলে প্রশাসনিক বিশৃঙ্খলা, অচল অবস্থা, ইংরেজদের অর্থলেলুপতা, ভূমি রাজস্ব উত্তরোত্তর বৃদ্ধি, কৃষিতে পৃষ্ঠপোষকতার অভাব, প্রাকৃতিক অনাবৃষ্টি সব কিছু মিলে 1770 খ্রিস্টাব্দে গ্রীষ্মে দুর্ভিক্ষে প্রকোপ সর্বাপেক্ষা বৃদ্ধি পায়। ক্ষুধা তীব্রতার মানুষের হাজারিতে এক হৃদয় বিতরক পরিবেশ সৃষ্টি হয়। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, স্ক্রিনের মাধ্যমে আমরা মানুষের কষ্টের ছবিটা দেখে নেই। না খেয়ে মানুষ মৃত্যুর কোলে ঢলে পড়ে, চারিদিকে লাশ আর লাশ। যেখানে 1 মণ চাল পাওয়া যেত, এই দুর্ভিক্ষের টাকা 1 মণ চাল পাওয়া যেত এই দুর্ভিক্ষের সময়, তখন 3 সের পাওয়া ছিল দুর্ভিদ্ধ। কোম্পানি কর্মচারী ও গোমস্তারা অধিক মুনাফা লাভের আশায় খাদ্যদ্রব্য মজুতদারি করেন। এর ফলে এই দুর্ভিক্ষে আরও মারাত্মক আকার ধারণ করে। মুর্শিদাবাদ হতে কোম্পানি আবাসিক প্রতিনিধি রিসার্চ করেন 1770 খ্রিস্টাব্দে এক রিপোর্ট দেন। তিনি লেখেন, এ এক হৃদয় বিদারক দৃশ্য, এ বর্ণনা দেওয়া অসম্ভব। দেশের কোনো কোনো অংশে মানুষ ক্ষুধার তাড়নায় মৃত্যু মানুষ বক্ষণ করছে, তা গুজব নয়, সত্যি। অনাহারজনিত মৃত্যুর সংখ্যা প্রতি 16 জনের মধ্যে 6 জন। অনাহারী মানুষকে বাঁচানোর জন্য সরকার বিভিন্ন জেলায় লঙ্গরখানা খোলেন এবং কিছু অর্থ বরাদ্দ করেন, কিন্তু তা ছিল প্রয়োজনের তুলনায় অতি অল্প। এই দুর্ভিক্ষে এক পরোক্ষ ফল ছিল দ্বৈত শাসনের অবসান। কোম্পানি কর্তৃপক্ষ সুস্পষ্টভাবে বুঝতে পারে ইস্ট ইন্ডিয়া কোম্পানির দায়িত্বহীন ক্ষমতা ও শোষণ নীতি এই দুর্ভিক্ষের ভয়াবহতার জন্য দায়ী। এই কারণে কোম্পানি কর্তৃপক্ষ দেওয়ানি শাসন সরাসরি হাতে নেওয়ার আদেশ দেন। এই আদেশক্রমে 1772 খ্রিস্টাব্দে ফোর্ট উইলিয়াম কর্তৃপক্ষ দ্বৈত শাসনের অবসান ঘটিয়ে রাষ্ট্র শাসনের দায়িত্বভার নিজ হাতে গ্রহণ করেন। এরপর কয়েক বছরের মধ্যে প্রশাসন তন্ত্রের উচ্চপদ হতে সকল দেশীয়দের সরিয়ে দিয়ে ইংরেজদের নিয়োগ দেওয়া হতো। এভাবে দ্বৈত শাসন কালো অধ্যায়ের সমাপ্তি ঘটে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, দ্বৈত শাসনের ফলাফল ও গুরুত্ব স্ক্রিনের মাধ্যমে আমরা লক্ষ্য করি অনাহারী মানুষের ছবি, খরা। আর একটা ছবি হচ্ছে সেটা দিনাজপুরের রাজস্ব আদায়। ভারতবর্ষ ইংরেজদের শাসন ক্ষমতা দ্বৈত শাসনে গুরুত্ব অপরিসীম। তবে লর্ড ক্লাইভ প্রবর্তিত এই ব্যবস্থা কল্যাণের পরিবর্তে অকল্যাণই বয়ে এনেছে বেশি, যা বাংলার সামাজিক অর্থনৈতিক শক্তিবৃদ্ধি ও সমৃদ্ধি ধ্বংস করে দেয়। দ্বৈত শাসনের ফলে নবাব দেশ শাসনের দায়িত্ব ছিল বটে এই অবস্থায়, কিন্তু তার কোনো ক্ষমতা ছিল না। অন্যদিকে কোম্পানি ক্ষমতা ছিল বটে, কিন্তু কোনো দায়িত্ব ছিল না। ফলে দেশে আইন শৃঙ্খলা অবহেলার দরুন ডাকাতরা গ্রাম বাংলা লুটপাট চালাতে থাকে। কোম্পানি ও নবাব কোনো পক্ষই তাদের শাস্তি করার ব্যবস্থা চেষ্টা করেন নাই। ফলে গ্রাম বাংলার জনশূন্য হয়ে পড়ে। বাংলা দ্বৈত শাসন প্রবর্তনের ফলে আমিলদারি প্রথা উদ্ভব হয়। রেজা খান বিভিন্ন জেলায় আমিলদের সঙ্গে চুক্তির মাধ্যমে রাজস্ব আদায়ের দায়িত্ব তাদের হাতে ছেড়ে দিতেন। যেহেতু আমিলদের চাকরি ছিল স্বল্পমেয়াদী, সেহেতু তারা যেভাবেই হোক রাজস্ব বেশি করে আদায় করত। কারণ জেলার যে জমিদার যত বেশি রাজস্ব আদায় করতেন, আমিলরা তাদেরকে রাজস্ব
আদায়ের দায়িত্ব দিত। ফলে জমিদাররা ইজারাদারদের পরিণত হতো এবং বাংলা মানুষ হতদরিদ্র হয়ে অসহায় হয়ে পড়ত। কৃষি ও শিল্পক্ষেত্রে দ্বৈত শাসনের ফলে অবনতি ঘটে। বাংলা স্বাধীন নবাবের আমলে বহু দেশি ব্যবসা বাণিজ্য পুঁজি এদেশে পণ্য নিয়ে আসত, কিন্তু কোম্পানির নতুন বাণিজ্য নীতির ফলে ইংরেজদের একচেটিয়া প্রাধান্য এদেশে ব্যবসা ক্ষেত্রে প্রতিষ্ঠিত হয়। ফলে দেশীয় অন্যান্য বিদেশি ব্যবসায়ীরা বাণিজ্যে ক্ষতিগ্রস্ত হয় এবং দেশের রপ্তানি আয় সর্বনিম্ন পর্যায়ে নেমে আসে। কারণ ব্রিটিশ সরকার ইংল্যান্ডে বেশি দামি রেশম শিল্প বানাতে ইংল্যান্ডে কম দামি জিনিস পাঠাতো। ফলে এদেশে কারিগররা ক্ষতিগ্রস্ত হতো। দেশের সম্পদ কোম্পানি কর্মচারী গুমস্তাদের ব্যক্তিগত ব্যবসায় ও শোষণের ফলে কমতে থাকে। পর্যায়ক্রমে ইংল্যান্ডে পাচার হতে থাকে, অথচ রাজস্বের হার প্রতি বছর বাড়তে থাকে। যেমন পূর্ণিয়ার জেলায় বার্ষিক রাজস্ব যেখানে মাত্র 4 লক্ষ টাকা ছিল, সেখানে তা বেড়ে 25 লক্ষ টাকা হলো। এমনি করে দিনাজপুর জেলার রাজস্ব 12 লক্ষ টাকা থেকে বেড়ে 70 লক্ষ টাকা উন্নীত হলো। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, দিনাজপুর জেলার রাজস্ব আদায়ের ছবিটি আমরা স্ক্রিনের মাধ্যমে লক্ষ্য করেছি। দ্বৈত শাসনের দায়িত্বহীনতার ফলে একদিকে বাংলার জনজীবনে অরাজকতা নেমে আসে, অন্যদিকে অবাধ লুণ্ঠন ও স্বেচ্ছাচারিতা রাজস্ব আদায়ের ফলে গ্রাম জীবন ধ্বংস হয়ে যায়। পরপর 2 বছর অনাবৃষ্টি খরার ফলে 1770 খ্রিস্টাব্দে বাংলায় এক প্রচণ্ড দুর্ভিক্ষ মহামারী দেখা দেয়। টাকায় 1 মণ হতে চালের মূল্য বাড়তে বাড়তে টাকায় 3 সের এসে দাঁড়ালো। কোম্পানি কর্মচারীরা খোলা বাজারে খাদ্যদ্রব্য বেশি লাভের আশায় মজুত করে রাখা শুরু করে। ফলে মোট জনসংখ্যার 1/3 খাদ্যের অভাবে মৃত্যুমুখে পতিত হয়। খাদ্যের আশায় দলে দলে লোক কলকাতা, ঢাকা, মুর্শিদাবাদের দিকে ছুটে আসে। এ সময় খাজনা মওকুফ করা হয়নি। এই দুর্ভিক্ষের বছর আদায় করা হতো খাজনা দ্বিগুণ। ফলে গ্রাম বাংলার জনশূন্য হয়ে পড়ে। এই দুর্ভিক্ষের সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত জেলাগুলো হচ্ছে নদিয়া, রাজশাহী, বীরভূম, বর্ধমান, যশোর, মালদহ, পূর্ণিয়া ও 24 পরগনা। বিশেষ করে ফসলহানি না হওয়ায় বরিশাল, ঢাকা, ফরিদপুর, নোয়াখালী ও চট্টগ্রাম দুর্ভিক্ষের প্রকোপ তেমন একটা ছিল না। তাছাড়া নাজাই প্রথার প্রকোপ থেকে নিজেদের রক্ষা করার জন্য কৃষকেরা ভিটে মাটি ছেড়ে পালায়। নাজাই প্রথার অর্থ হচ্ছে কোনো একজন রাজস্ব বাকি ফেললে সেই গ্রামের অন্য কৃষকদের সেই রাজস্ব দিতে হতো। একজন কৃষক যদি রাজস্ব দিতে না পারত, গ্রামের সমস্ত কৃষককে রাজস্ব দিতে। বহু কৃষক মনান্তরের ফলে মারা যাওয়ায় তাদের বকেয়া রাজস্বের দায়িত্ব জীবিত কৃষকদের উপর পড়ে। এই দায়িত্ব বহন করতে না পেরে বহু কৃষক জমি সত্ত্বর ছেড়ে পাইকে পরিণত হয়। এই দুর্ভিক্ষের চিহ্ন বাংলা প্রায় 20 থেকে 25 বছর পর্যন্ত বিদ্যমান ছিল। দেওয়ানি শাসনের অবসান ও দুর্ভিক্ষের এক পরোক্ষ ফল। কেননা দুর্ভিক্ষ কোম্পানির রাজস্ব আদায় কমে যায়, বাণিজ্যে মন্দাভাব দেখা দেয়। সর্বোপরি রবার্ট ক্লাইভ দ্বৈত শাসন ব্যবস্থা একটি ভালো দিক ছিল এই ব্যবস্থা মুঘল শাসন ব্যবস্থাকে অটুট রেখেছিল। কোম্পানি কর্মচারীরা প্রথম দিকে রাজস্ব ব্যাপারে কোনো হস্তক্ষেপ করে নেই। অন্তত ক্লাইভ যতদিন কলকাতা ফোর্ট উইলিয়াম গভর্নর ছিলেন, ততদিন রেজা খান কৃতিত্বের সাথে মুঘল প্রথা শাসন কার্য পরিচালনা করেছিলেন। কিন্তু 1776 খ্রিস্টাব্দে ক্লাইভ স্বদেশে ফিরে গেলে ফাটল ধরে তার দ্বৈত শাসন ব্যবস্থা। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে দ্বৈত শাসন ব্যবস্থা অবসান ঘটল।
আমরা এতক্ষণ দ্বৈত শাসন ইস্ট ইন্ডিয়া কোম্পানি দেওয়ানি-লাভ আলোচনা করেছি। তোমরা এটা ঠিক করে শিখবে। অবশ্যই তোমরা অনলাইন ক্লাসে অংশগ্রহণ করেছো, সেজন্য তোমাদের ধন্যবাদ। দ্বৈত শাসন ব্যবস্থা থেকে 10টি বহু নির্বাচনী করে নিয়ে আসবে। দ্বৈত শাসন ব্যবস্থা অবশ্যই আমাদের পরীক্ষায় চলে আসে, সেখান থেকে 2টি সৃজনশীল কোশ্চেন রেডি করবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।